বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এখানে যারা অংশগ্রহণ করেছে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এবং যুবলীগ এটা আয়োজন করেছে এবং সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও আমাদের যারা প্রবাসীরা আছেন তারাও অনেকে যুক্ত হয়েছেন। তাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি শুধু বলব যে রাসেলের জন্য সকলে দোয়া করবেন। আপনারা জানেন যে শেখ রাসেল নামটা কিন্তু আমার মায়ের দেওয়া। কারণ আমার আব্বার খুব প্রিয় ফিলোসোফার ছিলেন বার্ট্রান্ড রাসেল এবং আব্বা সবসময় বার্ট্রান্ড রাসেলের বিভিন্ন বই পড়ে আমাদেরকে শোনাতেন, বিশেষ করে আমার মাকে এবং বাংলা করে তাকে বুঝাতেন, বলতেন এবং এই ফিলোসফি গুলি শুনেই কিন্তু আমার মার যেটা হলো যে রাসেলের নামটা রাসেলই রাখা হলো। রাসেল ঠিক যখন জন্মগ্রহণ করে আমার আব্বা ছিলেন তখন চট্টগ্রামে। সেই সময় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছিল। ফাতেমা জিন্নাহকে প্রার্থী করা হয়েছিল আইয়ুব খানের বিরুদ্ধে বিরোধী দলের পক্ষ থেকে। আব্বা তখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। আসলে আমরা যে কয়টা ভাই বোনই জন্মগ্রহণ করেছি কখনো আমার বাবা আমাদের কাছে থাকেননি। হয় জেলখানায় নয়তো বাইরে আন্দোলন সংগ্রামী ছিলেন। রাসেল ঠিক যখন একটু বড় হয়, আপনারা জানেন ৬৬ সালে ৬ দফা দেওয়ার পর বাবাকে গ্রেপ্তার করা হয়। কাজেই বাবাকে সে খুব কমই পেয়েছে। কারাগারে যখন তাকে নিয়ে যাওয়া হতো, যেদিন যেত হয়তো তখন ভালোভাবে কথাও বলতে পারত না। কিন্তু মনের দিক থেকে সে যে খুব কষ্ট পেত, ঐদিন সারারাত ঘুমাতো না, চিৎকার করতো, কাঁদতো এবং আমরা সব ভাই-বোন তাকে ঘিরে বসে থাকতাম। ৬৯ সালে যখন আব্বা মুক্তি পেলেন তখন একটা জিনিস আমরা লক্ষ্য করতাম যে রাসেল যখনই যেখানে যাক ওই কিছুক্ষণ পরপর ঘুরে এসে দেখতো যে আব্বা ঘরে আছে কিনা। ওর ভিতরে এরকম একটা মানে সাধারণ মানুষ, গরিবের ছেলে, তা বলে সে সবসময় তাদের প্রতি একটা সহানুভূতিশীল ছিল। এমনকি আমি যখন ৮১ সালে বাংলাদেশে ফিরে এসে টুঙ্গিপাড়া যাই, তখন টুঙ্গিপাড়ার আলমারির ভিতরে অনেক ওরকম ছোট কাপড়-চোপড় আমি পেয়েছিলাম। কারণ আমার মা জানতো যে রাসেল এই গরিব বাচ্চাদের ভিতরে কাপড় বিলাবে, সেজন্য আগে থেকে কিনে নিয়ে রেখে দিতেন। আমি জানি না রাসেলের যেদিন জন্ম হয় আমরা সেদিন সব ভাই-বোন খুবই খুশি। আমাদের সবার ছোট। ৭১ সালে যখন গণহত্যা শুরু হয়, আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। তারপরেই মিলিটারি আমাদের বাসায় আক্রমণ করল এবং আমার আব্বাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। পরের দিন আবার ওই বাসা আক্রমণ করে। পাশের বাসা থেকে আমার মা আর রাসেল এবং জামালকে পাশে আশ্রয় দেয়। কামাল মুক্তিযুদ্ধে ব্যারিকেড দিতে চলে গিয়েছিল। যখন বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায় ৫০ টা বাড়ি ওয়াল টপকে এসে মাকে দেখতে আসে। যখন আক্রমণ করে তখন কামালও সরে যায়। এরপর ওখান থেকে সে মুক্তিযুদ্ধে চলে যায়। এরপরে মা গ্রেপ্তার হয় ছোট্ট রাসেল বন্দিখানায়। এই বন্দিখানায় একটা ছোট্ট শিশু, তার না খেলনা আছে, না কাপড়-চোপড় আছে, না কিছু আছে। কারণ বাসা তো সব লুটপাট করে নিয়ে যায়। আর আমাদের বন্দি করে রাখে ১৮ নম্বর রোডের একটা একতলা বাড়ি। বর্তমানে এটা হচ্ছে ৯ এ ২৬ নাম্বার বাসা। ওখানে বন্দি করে রাখে, আমাদের নিজেদের বাসায়ও না। ফলে ওর যে কষ্টটা ছিল ওখানে, কিন্তু ও খুব চাপা স্বভাবের ছিল। ও কখনো এই কষ্টের কথা বলত না। মাঝে ওর চোখে পানি। আমরা যখন ওকে ধরতাম, "ভাই তুমি কাঁদো কেন?" না, "আমি কাঁদি না, চোখে পানি পড়ছে। চোখে কি হয়েছে?" এইভাবে নিজেকে লুকাতো। আমার খুব অবাক লাগছে, ওইটুকু একটা ছোট শিশু, মাত্র ৬ বছর বয়স। সে নিজেকে ওভাবে কিভাবে লুকাতে চেষ্টা করত। বন্দিখানায় থাকতে আমার ১ম সন্তান জন্মগ্রহণ করে জয়। জয় আসার পরে রাসেলের মনে হলো যে একটু খুবই একটা আনন্দ। যখন যুদ্ধ শুরু হলো, যখন এয়ার রেইড হতো, তখন রাসেল সবসময় পকেটে তুলে রাখতো এবং নিজের কানে এবং ছোট্ট জয়ের কানেও দিত। কারণ ওই সময় য আমাদের বাসার উপরতলায় মেশিন গান ফিট করা, আরো আশেপাশে বাঙ্কার করে চারিদিকে মেশিন গান ফিট করা, সমানে গুলি, এই ভাইব্রেশন এ বাচ্চাকে বিছানায় সরিয়ে রাখা যেত না। এই অবস্থা ছিল ওদের। তারপরে খাওয়া-দাওয়ার কোনো ঠিক ছিল না। ছোট্ট রাসেল কি খাবে, কি করবে, তার পছন্দের কোনো খাবার, খেলনা কিছুই ছিল না। কিন্তু তারপরেও ওই বন্দিখানায় এই যে সেই ১৬ই ডিসেম্বর, আমরা ২৭ ডিসেম্বর মুক্তি পাই। এই ২৭ ডিসেম্বর পর্যন্তই তাকে কাটাতে হয়। স্বাধীনতার পর তার লেখাপড়া আবার শুরু হয়। কিন্তু ৭৫ এর ১৫ই আগস্ট যখন বাসা আক্রমণ করে, আমাদের বাসায় এরা বংশ পরম্পরায় ওরা আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত। ওর নাম রহমান। ছোট করে রমা বলে ডাকতাম। ওকে নিয়ে দোতলা থেকে নিচে চলে যায়।
ওরা যখন বাবা-মা সবাইকে হত্যা করে, তারপরে রাসেল এবং ওদের যে কজন ছিল সব বত্রিশাবার ঢুকতেই একটা আম গাছ, ওই আম গাছতলায় সবাইকে দাঁড় করায়। তখন রাসেল খুব কান্নাকাটি করছিল যে, "আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো।" তখন একটা সেপাহি এসে ওকে বলে, "চলো, আমরা তোমাকে মায়ের কাছে নিয়ে যাবো।" কামালকে ওই বারান্দার উপরেই গুলি করে হত্যা করেছিল। সেই ভাইয়ের লাশ, বাবার লাশ, মায়ের লাশ বার করে ওকে রুমের ভেতরে নিয়ে যায়। যেখানে জামালের স্ত্রী ওদের ওখানে নিয়ে ওকে গুলি করে হত্যা করে। আমার এখানে দুর্ভাগ্য, মাত্র ১৫টা দিন আগে দেশ ছেড়ে যাই। আমি একবার চাচ্ছিলাম, মাকে বলছিলাম যে রাসেলকেও নিয়ে যাই। সব ছোট দেখে মা দেয়নি সাথে। হয়তো আমাদের সাথে থাকলে বেঁচে যেত। কি দুর্ভাগ্য আমাদের যে যারা আমাদের বাড়িতে দিনরাত আসা যাওয়া করতো। সেই মেজর ডালিম, ডালিমের শাশুড়ি, ডালিমের বউ, ডালিমের শালি, এ তো সারাদিন আমাদের বাড়িতে। এমনকি আমি ২৭ তারিখে জয়ের জন্মদিন, আমরা জন্মদিনে কোনো উৎসব করতাম না। মা এতিমখানায় খাবার দিতেন আর ঘরে কিছু খাবার-টাবার আমরা ওইভাবেই করতাম। সেদিনও ডালিমের বউ সব আমাদের বাসায়। ডালিমের বউ, ওর কোনো বাচ্চা-কাচ্চা হতো না দেখে খুব কান্নাকাটি করছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি ওর জন্য ডাক্তার, সে আমাদের গাইনোকোলজিস্ট সুফিয়া আপা যিনি এবং অদূর সাহেব, আমি সুফিয়া আপার সাথে অ্যাপয়েন্টমেন্টও করে দিলাম। যে তুমি যাও উনাকে দেখো, উনি খুব ভালো ডাক্তার, করবে। কারণ নিম্মি খুব কান্নাকাটি করতো কারণ ওর বাচ্চা হতো না সেইজন্য। অথচ সেই ডালিম, সে যে এই চক্রান্তের সাথে এরকমভাবে জড়িত এটা তো কেউ জানতই না, বুঝতেই পারেনি। কর্নেল ফারুক আমার বাবার ক্যাবিনেটের যিনি অর্থমন্ত্রী, তার শালীর ছেলে। রশিদ মোস্তাকের আত্মীয়। রশিদ আর ফারুক আবার আত্মীয়, ভাইরা ভাই। আওয়ামী লীগের এক নেতা তার এরা শেষের দিকে এসে মুক্তিযুদ্ধে যোগ দেয়। আসলে এরা ছিল পাকিস্তানিদেরই এজেন্ট হিসেবেই বোধহয় এসেছিল। এই ডালিমের কোলে রাসেলের অনেক ছবি। পাকিস্তানি আলাদা বাহিনী যাকে মারতে পারলো না, আর যাদের জন্য আমার বাবা সারাটা জীবন ত্যাগ স্বীকার করলেন, আব্বার সাথে আমাদের কখন দেখা হতো? দেখা হতো জেল গেটে। ১ টা না ২ টা বছর তো পাইনি। আমার মার অসীম ধৈর্য, সাহস। সবসময় তিনি আব্বাকে বলতেন, "তোমার চিন্তা করতে হবে না। তুমি দেশের কথা চিন্তা করো। ঘর সংসারে তোমাকে ভাবতে হবে না, সব আমি দেখব।" এবং ঠিক তাই দেখতেন। শুধু ঘর সংসার না, ছাত্রলীগ, আওয়ামী লীগ, নেতাকর্মী, কার অসুখ, কারা জেলে, কার বাড়িতে বাজার হয় নাই, মা যতটুকু পারতেন সব জোগাড় করে দিতেন। দেশ স্বাধীন হবে, দেশের মানুষ ভালো থাকবে, দেশের মানুষের উন্নতি হবে। এটাই তো আকাঙ্ক্ষা, আর বেশি কিছু তো না। আমাদের নিজেদের জন্য না। বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি তো ৩২ নম্বরের ওই ছোট বাড়িটাই ছিলেন। ওই বাড়িতেই রাসেলের জন্ম। যে ঘরটায় রাসেলের জন্ম, ওই ঘরটায় সবসময় আমি যে বসতাম, নামাজ পড়তাম, কোরআন শরীফ পড়তাম। ওই বাড়িতেই ১৫ই আগস্ট সকলকে গুলি করে হত্যা করল। সেই রক্তের দাগ, বুলেটের চিহ্ন। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে তারেক রহমানেরই এটা আরেকটা চক্রান্ত। আর ইউনূসের তো মেটিকুলাস ডিজাইন ছিলই যে ৩২ নম্বর বাড়িটা ভেঙে ফেলতে হবে। ১ম এ আগুন দিল। যে লোকটা আগুন জ্বালাচ্ছিল তার ছবি আবার ঘটা করে দিয়েছিল। সে তো যুবদল করত। তার পরিচয় তো জানা। এরপরে বুলডোজার দিয়ে ভাঙা হলো। এই বাড়িটা তাদের কি ক্ষতি করেছিল? উত্তরাধিকার সূত্রে আমরা ২ বোন পেয়েছিলাম। আমার রাসেলের জন্ম ওই বাড়িতে। ওই করিডোর থেকে শুরু করে বাগানের মাঠটা পর্যন্ত রাসেলের পদচারণায় ছিল। সেই স্মৃতিগুলিও সব আমাদের কাছ থেকে কেড়ে নিল। হ্যাঁ, গণভবন সরকারি বাড়ি। আমাদের সব জিনিস ফেলে দিয়ে আমরা চলে এসেছি এক কাপড়ে। সেটা লুটপাট করেছে, ঠিক আছে? যারা লুট করেছে খুব খুশি মনে নিয়ে গেছে। ভিক্টরি চিহ্ন দেখাতে, ঠিক আছে? আমাদের জিনিস পেয়ে যদি মানুষের লাভ হয়, আর্থিকভাবে তারা লাভবান হয়, জিনিস পেয়ে খুশি হয়, ভালো কথা। মানুষের খুশি তো আমাদের জীবনের লক্ষ্য। আমার মা আমাদেরকে তো কখনো কোনো সামসাকতে থাকতে দেননি। সবসময় বলতেন যে, এই আমরা ঠিক যেভাবে একটা মধ্যবিত্ত পরিবার সেইভাবেই আমরা ছিলাম। বাবা প্রাইম মিনিস্টার হয়েছেন বলে, অথবা সেই ৫৪ সালে মন্ত্রী, ৫৬ সালে মন্ত্রী, আমরা তো কোনদিন আমাদের নজর খারাপ হয়ে যাবে, অভ্যাস খারাপ হয়ে যাবে। আমার মা একটু বলতেন যে, "বদঅভ্যাস খারাপ হবে শান-শওকতের থেকে।" তো আমাদের তো সে দেননি, আমার বাবাও থাকেননি। ওই ৩২ নম্বর বাড়িতেই তো ছিলেন। কারণ বাংলাদেশের কোন মানুষ যে তাকে হত্যা করতে পারে, এটা উনি বিশ্বাসই করতে চাইতেন না। ৯৬ সালে সরকার গঠন করার পর যখন আমি ইটালিতে গেলাম বিশ্ব খাদ্য সংস্থার অনুষ্ঠানে, ফিডেল কাস্ট্রোর সঙ্গে আমার দেখা, কিউবার রাষ্ট্রপতি। উনি আমাকে নিজেই বললেন যে, "আমি তো মুজিবকে বলেছিলাম, আমি তাকে সাবধান করেছিলাম। সে বিশ্বাস করে নাই। সে বলত, 'ওরা আমার ছেলের মতো।' মিসেস গান্ধীও মেসেজ পাঠিয়েছিলেন। ওই একই কথা। "না, ওরা আমাকে মারবে কেন? ওরা তো আমার সন্তানের মতো।" আমাদের অনেক আর্মি অফিসারও আব্বাকে এসে বলতেন। উনি বিশ্বাসই করতে পারতেন না
যে বাঙালির জন্য সারা জীবন তিনি এত কষ্ট করছেন তারাই তাকে মারবে। আর কি দুর্ভাগ্য যে তারাই মারলো এবং সেই রাসেলকে পর্যন্ত বাঁচতে দিল না। একটা ছোট্ট শিশু, তাকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করল। আর তারপর ওই স্মৃতির জন্য মুছে দিল। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে গণহত্যা চালিয়েছে। নারী, শিশু, এদেশের সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। তারা বিদেশ থেকে এসেছে, তারা হত্যা করেছে। কিন্তু দেশের ভিতরে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যে হত্যাকাণ্ড এবং তারপর থেকে সেনাবাহিনীতে বারবার হাজার হাজার অফিসারদেরকে হত্যা করা হয়েছে, কত সৈনিকদের হত্যা করা হয়েছে। তারা জানতে পারে তাদের কি অপরাধ। একটার পর একটা হয়েছে। বিমান বাহিনীতে সেখানেও তো শত শত অফিসার এবং সৈনিকদের হত্যা করা হয়েছে। এই জিয়াউর রহমান প্রতিদিন, এমনকি এমনও দিন গেছে যে ১০টা করে ফাঁসি, তারপর ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা, নির্বিচারে হত্যা করেছে। জিয়া হত্যার অপরাধে ক্যামেরা ট্রায়াল করে ১১ জনকে জেনারেল এরশাদ ফাঁসি দিল। আমরা বললাম যে যথাযথভাবে তদন্ত হোক, আমরা অনেক চেষ্টা করেছি, তাও শুনলো না। আর খালেদা জি আসার পরে তো আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে যে অত্যাচার নির্যাতন, প্রথমে জাতীয় পার্টির উপরে, তার দ্বিতীয়বার আমাদের উপরে। আর আজকে আমরা তারপর কি দেখি, আওয়ামী লীগ সরকার আসার পর আমরা তো কারোর উপরে রিভেঞ্জ দিতে যাইনি। আওয়ামী লীগ সবসময় নির্যাতিত। ২০০১ সালে বিএনপি ক্ষমতা এসে যে অত্যাচার চালিয়েছে, যেভাবে হত্যা করেছে, আমার হাজার হাজার নেতা কর্মী হত্যা করেছে। আমরা দেশের মানুষের উন্নয়ন, ভাগ্য পরিবর্তন করার জন্যই কাজ করেছিলাম। আমাদের নেতা কর্মীকে ওইটাই বুঝিয়েছিলাম যে ওইটাই আমাদের রিভেঞ্জ হবে, যে আমরা এই দেশকে জাতির পিতার আদর্শে উন্নত করবো, এবং আমরা তা করেছি। উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছি, দারিদ্র্যের হার কমিয়েছে। এই যে ১৫ বছর ৭ মাস আমরা একটানা ক্ষমতা, বাংলাদেশ বিশ্বের কাছে এমার্জিং টাইগার হিসেবে পরিচিত ছিল। অর্থনৈতিকভাবে শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছিল। দক্ষিণ এশিয়ায় ২য় স্থান, সারা বিশ্বে ৩৩তম স্থানে আমরা ছিলাম। কোভিড এর কারণে একটু হয়ে যায়, ৩৫তম স্থান আমরা পাই। আমাদের অপরাধটা কি ছিল? কিন্তু সেই আগস্ট মাস, ২১শে আগস্ট আমাকে চেষ্টা করলো গ্রেনেড হামলা করে হত্যা করা। আর ঠিক ৫ই আগস্ট, যেদিন কামালের জন্মদিন, সেই জন্মদিনটা পালন করতে পারিনি। সেদিনও পরিকল্পনা ছিল আমরা ২ বোন বেঁচে গিয়েছিলাম, আমাদের ২ বোনকে হত্যা করবে। জানি না আল্লাহ বারবার বাঁচিয়ে দেয়। কিন্তু আজকে যে অত্যাচার নির্যাতনটা চলছে, আজকে তো শিশু, নারী কেউ তো রেহাই পাচ্ছে না। এটা ১৩ বছরের শিশু, তাকে পর্যন্ত গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা। গোপালগঞ্জে গণহত্যা তো চালালোই, তারপরে এই ১৩ বছরের বাচ্চাটাকে ধরে নিয়ে গেল, জেলে দিল, তার বিরুদ্ধে মামলা দিল। ১৪ বছরের একটা বাচ্চা, ১৬ বছরের একটা ছেলে, সে কেন মিছিলে গেল সেই জন্য তার পা গুলি কি ২ টুকরো করে কেটে ফেলে দিল শেরপুরের সাকিল। এরকম অগণিত নেতা কর্মীকে দিনের পর দিন, এমন কোনো দিন নাই যে হত্যাকাণ্ড না করছে। এই ২০২৫ সাল যদি আমি ধরি, এই ২০২৫ সালে যেভাবে মানে গণহত্যা, ২৬১৪ জনকে হত্যা করার তালিকা পাওয়া যায়। আর যাদেরকে হত্যা করে যে নদীতে ভাসিয়ে দিয়েছে, গুম করে ফেলেছে বা পুড়িয়ে ফেলেছে, তাদের তো নাম-ধাম পাওয়া যায়নি। আর ১৫ই জুলাই ২০২৪ থেকে যে পুলিশ হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মী, সাংবাদিক এদের যে হত্যা করা হয়েছে, তার তো কোনো হিসাবই নাই। যখন ৬ জন, এই যে আবু সাঈদ, মুগ্ধ সহ এরা যখন মারা গেল, সাথে সাথে আমি কিন্তু জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম। তো সেই কমিশনকে কাজ করতে দেয়নি কেন? তারপরে যে বুলেট ব্যবহার করা হয়েছে 7.62, সেই বুলেট কার হাতে? এই অস্ত্র কারা ব্যবহার করেছে? আবু সাঈদের বাবা আমার বিরুদ্ধে আমি নাকি হত্যা করেছি মামলা সাক্ষী দিতে যেয়ে বলল আবু সাঈদের পিছনে মাথায় গুলি। তখন ওখানকার যিনি একজন প্রসিকিউটর এসে বলল, "না, না, সামনে, সামনে, সামনে গুলি লাগছে।" মানে শিখিয়ে দেওয়া। আবার মুগ্ধকে যে হত্যা করলো ওরও কিন্তু পিছনে গুলি। তাহলে এই প্রশ্নটা খুব স্বাভাবিক আসে। পুলিশ যদি গুলি করে থাকে, তো পুলিশ তো সামনে ছিল। আর পুলিশ তো মেটাল বুলেট ব্যবহার করেনি। হ্যাঁ, রাবার বুলেট মেরেছে। আবু সাঈদকে মারার রাবার বুলেট মেরেছিল, এটা ঠিক। কারণ আবু সাঈদও পুলিশকে ঢিল মারছিল। তা ওই তাকে তো হাসপাতালে নেয়নি। যে ভিডিওটা দেখালো যে তাকে টেনে নিয়ে গেল, কিন্তু তারপর তো হাসপাতালে নেয়নি। কয়েক ঘন্টা পরে, ৩-৪ ঘন্টা পরে তাকে হাসপাতালে নিয়ে গেছে। তো একটা গুলি খাওয়া মানুষকে কোথায় নিয়ে রেখেছিল? সেই প্রশ্নটা তো রয়ে গেছে।
তারপর তো আমাদের ফাঁসি দেবে, ওরা তো আগেই বলে দিচ্ছে। ইউনূস সাহেবও বলে দিল কি তারা নাকি সভ্যতায় ফিরে এসেছে। তাহলে এই ১৫ বছর ৭ মাস কি অসভ্য ছিল? বাংলাদেশের মানুষের পেট ভরে ভাত, ঘরে, ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন, কাজের ব্যবস্থা, বেকারত্ব মাত্র ৩% এ নেমে গিয়েছিল। কোভিড-টোভিড স্যাংশন তার জন্য ৫% হয়ে যায়। এইটুকু। কিন্তু দারিদ্র্যের হার তো বাড়েনি। দারিদ্র্যের হার তো ওই ১৮.৭ এটাই আমরা ধরে রেখেছিলাম। হয়তো কোভিড বা এগুলি না হলে আমি ১৬% এ নামাতাম। অতি দারিদ্র্যের হার ৫.৬ ছিল। ২০২৪ সাল যখন বাজেট দিই তখন এটা ছিল। আমাদের প্রবৃদ্ধি ৬.৭ ছিল। বাংলাদেশের মানুষের জীবনে নিরাপত্তা ছিল, শান্তি ছিল। নারীরা নির ব্যা ব্যা নিরাপদে চলতে পারত। শিশুরা স্কুলে পড়াশোনা করতে পারত। আজকে পরীক্ষায় পাসের হার মাত্র কত? ৬৪। তবে আরেকটা জিনিস লক্ষণীয়, মাদ্রাসায় ৭০ ভাগ আর সাধারণ স্কুলে ৫৪ ভাগ, ৪৮ ভাগ, ৬৪ ভাগ। এর অর্থটা কি? এর অর্থটা কি? এটা মানুষকে চিন্তা করতে হবে, ভাবতে হবে আজকে। আজকে লক্ষ, লক্ষ ছেলেমেয়েকে পড়াশোনা করতে দেয় না। বিনা পয়সায় বই দিল না। ৭০০ কোটি টাকা অতিরিক্ত দিয়েও বই দিতে পারল না। আর বইয়ে যে মিথ্যা কথা লেখা আছে, একটা ছোট্ট শিশু ৬ বছরের একটা বাচ্চা, সেও এখন বোঝে। একটা জেনারেশনের সমস্ত জীবনটা নষ্ট করে দিল। তরুণ সমাজকে ব্যবহার করা হলো মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে। আর বলে সভ্যতায় ফিরেছে। জুলাই সনদ। জুলাই সনদটা কি? আজকে জুলাই হিরো কারা? যারা পুলিশ হত্যা করে পা বেঁধে ঝুলিয়েছে, র‍্যাবের অফিসারকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করে গাছের সাথে ঝুলিয়েছে, তারা হলো হিরো। আর ওটা নাকি সভ্যতা। ইউনূসের সভ্যতার ডেফিনিশনটা কি? সেটাই তো বড় জিনিস। যে দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, একটা মানে মহিলাকে ঘরে ঢুকে তার খুলে উলঙ্গ করে সেই ছবি তুলে, তাকে রেপ করে সেই ছবি তুলে সব জায়গায় ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে তার সভ্যতা। ইউনূসের সভ্যতা। সে সভ্য জগতে ঢুকেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে সে কঙ্গো থেকে পুরা পুলিশ কন্টিনজেন্ট ফেরত দিয়েছে, দ্বিতীয় রিপ্লেসমেন্ট নিচ্ছে না। সেনাবাহিনী আজকে সেনা অফিসার তারা তো তাদের উপরে যেটা হুকুম সেটা তারা করছে, তাদের ডিপ্লয় করা হয়েছে। তাদের অপরাধটা কি? আজকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের ওয়ারেন্ট ইস্যু করে। আবার সেটা কি আইসিটি? আইসিটি কোনটা? যেখানে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, সেখানে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারীদের বিচার হয় কিভাবে? আর সেনা আইন তো আছে। সেনাবাহিনীর আলাদা রুলস, অ্যাক্ট এবং আইন আছে। সেই আইনে তাদের বিচার হবে। আইসিটির কি অধিকার আছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার? আর একজন মেজর জেনারেল বলে দিন আমরা সংবিধান মোতাবেক চলবো। সংবিধান মোতাবেক কি ইউনূস ক্ষমতায় এসেছে সংবিধান মোতাবেক? না ডাকাতি করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, এসে তো নিজেই বলছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দিয়ে চক্রান্ত করে মানুষ হত্যা করে সে ক্ষমতায় এসেছে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে। আবার শেখ হাসিনাকে ক্ষমতায় হটাতে পেরেছে, এটি তো তার জন্য বড় বিরাট, নিজেই হাততালি দিয়ে সবাইকে হাততালি দেওয়ায়। ওটা হলো সভ্যতা। জনগণের নির্বাচিত প্রতিনিধি সরকার, আর এরা হলো ক্ষমতা দখলকারী, সেটা আবার অবৈধভাবে, অসাংবিধানিক ভাবে। তো লজ্জা হয় না এভাবে ক্ষমতা দখল করতে? তার যদি অত আকাঙ্ক্ষা থাকতো, ঠিক আছে নির্বাচন করতো, ক্ষমতায় যেত, জনগণের ম্যান্ডেট নিয়ে যেত। তা তো ম্যান্ডেট না নিয়ে ক্ষমতা দখল করে বসে এবং যারা জনগণের প্রতিনিধি তাদের দোষ টোকায়। কোন দেশে আমরা বাস করি? কোন সমাজে বাস করি? এখান থেকে এই দেশের মানুষ আজকে শান্তিতে নেই, পেটে খাবার নেই, জীবনের নিরাপত্তা নেই, ছেলেমেয়েদের পড়ার পরিবেশ নেই। যত জঙ্গিদের নিয়ে আজকে ইউনূসের চলাফেরা। বাংলাদেশ হয়ে গেছে জঙ্গির দেশ। আজকে একটা শিশুর ভবিষ্যৎ শেষ করে দিল। এবার ছোট ছোট শিশুদের কি হবে ভবিষ্যতে? আওয়ামী লীগের নেতা কর্মীদের সন্তানরা পড়াশোনা করতে পারবে না, মুক্তিযোদ্ধাদের সন্তানরা পড়াশোনা করতে পারবে না, করবে খালি জঙ্গিদের ছেলে মেয়েরা। তারপর সবাই নীরবে পড়াশোনার যেটুকু যা করে যাচ্ছে, সেখানেও তো আজকে পাশের হার নাই, কারিকুলাম ঠিক মতো হচ্ছে না, ক্লাস হচ্ছে না। যেখানে বাংলাদেশ আজকে বিশ্বটা সম্মান নিয়ে দাঁড়িয়েছিল সেটা শেষ করে দিল। আমি সবার কাছে দোয়া চাই, রাসূলের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে বেহেশত নসিব করে। আর
আজকে যখন সমস্ত এলাকায় সবার কথা শুনি, যেভাবে নির্যাতন করে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, একের পর এক বাড়ি ঘর অফিস দোকানপাট সব ধ্বংস করে জ্বালিয়ে পুড়িয়ে পঙ্গু করে দেওয়া হচ্ছে। এই অবস্থা চলতে পারে না। এখন থেকেই যে যেখানে যেভাবে পারবে এর প্রতিবাদ এবং প্রতিরোধ করতে হবে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ আবার প্রতিষ্ঠা করতে হবে। গণতান্ত্রিক পরিবেশ ছাড়া একটা দেশের উন্নতি হয় না। কাজে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, ছাত্রীদের জন্য আবার শিক্ষার পরিবেশ তৈরি করা, দেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি করা, এটাই আমাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্য সামনে নিয়েই সকলকে এগিয়ে যাবার এবং যে যেখানে আছে সেইভাবে এর প্রতিরোধ গড়ে তোলার জন্য এবং ঐক্যবদ্ধভাবে এই প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। একটা সুদখোর খুনি হিনু হাজার হাজার কোটি টাকার মালিক, ৬,০০০ টাকা বেতনের এক গ্রামীণ ব্যাংকের কর্মচারী, সে হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক। তার এফডিআরই তো আছে প্রায় ৫,০০০ কোটি টাকার মতো। সব হিসাব আছে আমাদের কাছে। আর তার কাছ থেকে এখন সভ্যতার কথা শুনতে হয়। যে লোকটা আইন অমান্য করে অতিরিক্ত ১০ বছর একটা পদ ধরে রাখে, সেটা নাকি সভ্যতা। কাজে এই সভ্যতা আমরা চাই না। আমরা চাই গণতন্ত্র, শান্তি, নিরাপত্তা বাংলাদেশের মানুষের জন্য, এবং সেটি আমাদের অর্জন করতে হবে। কাজে এই দুঃশাসনের হাত থেকে জাতিকে মুক্ত করবার জন্য যেখানে যেভাবে পারবেন সেভাবে ব্যবস্থা নিতে হবে। আর যাদের ঘর বাড়ি পুড়িয়েছে, কারা লুট করেছে, চিহ্নিত করে রাখেন। গুণে গুণে হিসাব নেওয়া হবে। যারা রাসেলকে হত্যা করেছে আমরা তার বিচার করেছিলাম। আজকে সেই খুনিরাও ইউনূসের দোষর। তাদের সাথেও তার সখ্যতা। যে কটা পেয়েছিলাম সেগুলিকে তো আমরা সাজা দিয়েছি। আজ বলছে ১৪০০ লোক নাকি মেরে ফেলেছি। তো আমি চ্যালেঞ্জ দিচ্ছি ১৪০০ লোকের নাম দিই। বরং আওয়ামী লীগের যে প্রায় ৮,০০০ মতো নেতা কর্মীকে নিহত করে প্রায় ১ কোটির মতো মানুষের সম্পদ ধ্বংস করেছে, তার কি জবাব দেবে? জাতিসংঘে মিথ্যা তথ্য দিল ১৪০০, জাতিসংঘ সেটা লিখে দিল। গেজেট করলো ৮৩২, সাহায্য করলো মাত্র ৬০০ জনকে। মিথ্যা ভাওতা দেওয়া, এটাও তো তার চরিত্র। এই মিথ্যা কথা বলে সারা বিশ্বের তাক লাগিয়ে আসে, সারা বিশ্বব্যাপী সম্পদে পাহাড় করছে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। বাংলাদেশ কোথায় ছিল, আজকে কোথায় নিয়ে গেছে, এই নাকি তাদের। যাই হোক, আমি আর কথা বলতে চাই না। সবাইকে ধন্যবাদ। আজকে এই প্রায় ৫ ঘন্টা, ৫.৫ ঘন্টা এই অনুষ্ঠানে সবাই দেখেছেন। তবে সকলের কাছ থেকে আপনাদের কথা শুনতে পেরেছি, এবং এই অবস্থা থেকে মুক্ত করার জন্য দেশকে সবাইকে এক হওয়ার জন্য, এবং প্রত্যেকে এই আইসিটি, এই বিচার কাজ সেনাবাহিনীর সদস্যদের, এই আইসিটি বিচার চলতে পারে না। কাজে এই আইসিটির দরকার নাই। এটা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ছিল। আর যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী, তাদের বিচার হতে পারে না। কাজে এটার বিরুদ্ধে সকলকে এক হয়ে নামতে হবে। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। রাসূলের জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।